শওকত মোল্লা প্রশাসনিক বৈঠকে বলছে দিদি একটা বাস স্ট্যান্ড চাই। দিদি সঙ্গে সঙ্গে কি বলে, এই শওকত বাস, তুই তো বোম মারিস। তাহলে একটা এমএলএ যদি বোম মারে, সে খবরটা যদি দিদির কাছে থাকে, মালদার এবং হুগলিতে একটা প্রশাসনিক বৈঠকে বলছে যে কে কি করে, কে কি খায়, কে কি করে, সমস্ত খবর বুথ লেভেল থেকে আপ টু আপার লেভেল পর্যন্ত সব খবর আমার কাছে আছে। তাহলে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই, নট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তোমার যদি ডিআইবি, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি বাংলার মুখ্যমন্ত্রী, তোমার কাছে কি খবর ছিল না? নাকি কলকাতা পুলিশকে, নাকি বাংলার পুলিশকে, নাকি বাংলা আর ডিআইবি কে তুমি নিকম্মা করে দিয়েছো? বাংলায় অনুপ্রবেশ করছে জঙ্গিরা। মালদা মুর্শিদাবাদ ম্যাপে থাকবে কিনা সে নিয়ে একটা বড় সংশয় দাবি হতে পারে। এরকম আমি বলছি, বারবার বৈঠক করে যাচ্ছে আইএসআইএস, এবং এই জায়গায় কবে সাবধান হবে আর পশ্চিমবঙ্গ? ঠিক এই কারণে আমাদের সতর্কতা হচ্ছে না, নিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে বাংলায়। দেখুন, বাংলার বুকে আমাদের যে মমতা ব্যানার্জির সরকার আছে, মমতা বেগমের সরকার আছে, মমতা আপার সরকার আছে, মমতা খালার সরকার আছে। আপনি 2021-এর আঁকড়া দেখুন, 5 to 7% ভোট হিন্দু ভোট উনি পেয়েছিলেন, বাকি 99% মুসলমান ভোট পেয়েছিলেন। এবং 99% মুসলমান ভোট পাওয়ার কারণ ছিল যে তখন এই ফেল তোয়া সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, টিপু সুলতান মসজিদের ইমাম, নাকোদা মসজিদের ইমাম এবং সারা বাংলার ইমাম মুয়াজ্জিনরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মুসলমান এলাকায় এলাকায় ঢুকে তারা জলসার মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে কি বলল, চাচারা, চাচিরা, আপারা, বুবুরা, খালারা, মায়েরা, আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন, তাহলে বিজেপি ক্ষমতায় চলে এলে মুসলমানদেরকে এনআরসির মাধ্যমে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আফগানিস্তান পাঠিয়ে দেবে, পাকিস্তানে পাঠিয়ে দেবে, এবং আপনাদের মসজিদে আজান দিতে দেবে না, আপনাদের কোরআন পড়তে দেবে না, ইত্যাদি জুজুর ভয়, বিজেপির জুজুর ভয় দেখিয়ে দিল। তাই মুসলমান ভোটটা সম্পূর্ণ এককাট্টা হয়ে সমগ্রভাবে তৃণমূলে পড়ে গেল। মুসলমানদের ভোটে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত ক্ষমতায়ন হয়ে আছে। ঠিক আজকে এই মুসলমানদের ভোটে জেতার কারণে উনি মাঝে বলেছিলেন যে দুধেল গায়ের 2-4টে লাত খেতে হয়, তাই দুধেল গাইদের লাত খেতে গিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্টের আমলে যে জায়গাগুলো বর্ডার এরিয়া এবং সেটাতে কাঁটাতারের বেড়া নেই, সেটা এপারের দালাল, বাংলাদেশের দালাল, আমাদের দালাল, তারা লোক পাচার এদিক ওদিক করার জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমাদের দেশের যারা দালাল আছে তারা আমাদের ওই যে এলাকায় বর্ডার এরিয়া পড়ে, যে এলাকাটায় কাঁটাতার বিহীন আছে, সেই এলাকার পঞ্চায়েত প্রধান, সেই এলাকার পঞ্চায়েত সমিতির নেতা, সেই এলাকার জেলা পরিষদ, সেই এলাকার বিডিও, সেই এলাকার এসডিও, সবাই এর ভাগ বটরা করে খায়। আজকে এই ফিনিশিংটা যদি না দিতে দেয়, কেন্দ্র সরকার বারবার রাজ্য সরকারের কাছে আবেদন করছে যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যে উন্মুক্ত দ্বার হয়ে আছে, সেই জায়গাটা যদি দেয় তাহলে কাঁটাতারের বেড়া বা ব্যারিকেডটা দিতে পারে। কিন্তু বামফ্রন্ট করেনি। বামফ্রন্ট বলতো কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের বঞ্চনা মানছি না, মানবো না। আজকে মমতা ব্যানার্জি অতি বাম সেজে সেই একই কায়দায়, একই ঢাল, একই কাঁসর, একই বাজনা, একই গান সেই গাইতে শুরু করেছে, কিন্তু জায়গা দিচ্ছে না। আর যখনই কোনো কিছু হচ্ছে তখন বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছে, তখন কেন্দ্রের ঘাড়ে দোষ চেপাচ্ছে। আজকে যে সমস্ত জঙ্গিরা, আজকে আমার কলকাতাতে জঙ্গি যে ধরা পড়লো, কাশ্মীর থেকে এসে জঙ্গি ধরে নিয়ে গেল, তার সে হলো মুসলমান। আজকে আমি মমতা বুবুকে, মমতা খালাকে, মমতা ব্যানার্জিকে, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ প্রশ্ন করতে চাই যে মমতা ব্যানার্জি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, আজকে তোমার ডিআইবি, তোমার আইবি, তোমার পুলিশ কি করছিল? ঘাস কাটছিল?
হ্যাঁ, তুমি তো বলো একটা জীবনতলাতে ওদের এমএলএ শওকত মোল্লা প্রশাসনিক বৈঠকে বলছে দিদি একটা বাস স্ট্যান্ড চাই। দিদি সঙ্গে সঙ্গে কি বলে, এই শওকত বাস, তুই তো বোম মারিস। তাহলে একটা এমএলএ যদি বোম মারে, সে খবরটা যদি দিদির কাছে থাকে, মালদার এবং হুগলিতে একটা প্রশাসনিক বৈঠকে বলছে যে কে কি করে, কে কি খায়, কে কি করে, সমস্ত খবর বুথ লেভেল থেকে আপ টু আপার লেভেল পর্যন্ত সব খবর আমার কাছে আছে। তাহলে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই, নট করো মুখ্যমন্ত্রী, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তোমার যদি ডিআইবি, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি বাংলার মুখ্যমন্ত্রী, তোমার কাছে কি খবর ছিল না? নাকি কলকাতা পুলিশকে, নাকি বাংলার পুলিশকে, নাকি বাংলা আর ডিআইবি কে তুমি নিকম্মা করে দিয়েছো? আর যদি নিকম্মা করে থাকো, তাহলে দায় স্বীকার করে ইমিডিয়েট, যদি বাপ্পের বিটি হবে, পদত্যাগ করো। না, বেশ, আমি একদম জানতে চাইবো, এই বাংলায় যে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলছেন ফিরহাদ হাকিম, 33%-এর কথা একদম নিজের মুখে বলে ফেললেন। একবার প্রশাসনিক প্রধান হিসাবে একটু তো ধমক দিতে পারতেন বা বলতে পারতেন যে এই বক্তব্য বাংলায় সাম্প্রদায়িক উস্কানি ছড়াবে। দেখুন, একটা বাংলায় গান আছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মমতা ব্যানার্জির মুসলমান ভোট চায় রে, মুসলমান ভোট চায় রে, 33%-এর জায়গায় 45% মুসলমান ভোট চায় রে, 100% মুসলমান ভোট চায়। তাই তো মমতা ব্যানার্জি চোখে বেঁধেছে ঠুলি, কানে করেছে কালা, আর পিঠ করেছে কুলো। তাই উনি ফিরহাদ হাকিমের দোষ দেখতে পান না, উনি জাভেদ খানের দোষ দেখতে পায় না, উনি ওদের আরাবুলের দোষ দেখতে পায় না, শওকত মোল্লার দোষ দেখতে পায় না, উনি রাকিবের দোষ দেখতে পায় না, উনি শাহজাহানের দোষ দেখতে পায় না, উনি কাজল শেখের দোষ দেখতে পায় না, কারণ ভোট বড় বালায়। বেশ, আমি একটু আরজি করের দিকে যেতেই হবে। ছোট্ট করে আরজি করের এই সামনেই ধর্ণা বসেছে জয়েন্ট ডাক্তার ফোরাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে এতগুলো দিন পেরিয়ে গেল, আরজি করের যেভাবে জামিন একের পর এক হলো সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, এই জামিনটা কতটা গুরুত্বপূর্ণ হলো? একের পর এক তো ছাড়াই পেয়ে গেল, তাহলে অপরাধী কোথায়? মমতা ব্যানার্জি বলেছিলেন রাজ্য পুলিশই তো সক্রিয়, এবং 7 দিনেই গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায়কে, তিনিই দোষী। দেখুন, ভারতবর্ষের আইন অনুযায়ী 90 দিনের মধ্যে চার্জশিট জমা না হলে সে যত বড়ই আসামি হোক, তাকে বেল দিতে হবে। সেই অ্যাজ পার রুল অনুযায়ী 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি। প্রথম চার্জশিটটা জমা পড়েছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে, বাকি অ্যানেক্স করে সাপ্লিমেন্টারি চার্জশিটটা এখনো পর্যন্ত জমা দিতে পারেনি সিবিআই, সেই জন্য তারা জামিন পেয়েছে। কিন্তু জামিন পেয়েছে বলে বেকসুর খালাস হয়নি। একটা ওই যে কুণাল ঘোষ, বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, সেও তো বেলে আছে। ফিরহাদ হাকিম, সেও তো বেলে আছে। জলশোভন, সেও তো বেলে আছে। মদন মিত্র, সেও তো বেলে আছে। আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেও তো বেলে আছে। তা সুতরাং বেলে আছে বলে সে বেকসুর খালাস হয়ে গেল, বা এটা নিয়ে একেবারে হই হই করা, এটার কোনো মানে নেই। কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট 90 দিন যদি না দিতে পারে, পরবর্তীকালে দিলে আবার ওরা ভেতরে ঢুকে যেতে পারে। অর্থাৎ কুণাল ঘোষ থেকে আরম্ভ করে যারা বেলে আছে, এমনকি ওই হনুমানটা যেটা হচ্ছে চরম চরম গুড় বাতাসা, পাঁচনের বাড়ি নকুলদানা, অনুব্রত মণ্ডল, সেও কিন্তু বেলে আছে। অপা বেলে আছে। সুতরাং বেলে আছে বলে মনে করো না তারা খালাস হয়ে গেল, দিদিং দিদিং করে নাচছে, আর কিছু কারণ নেই। আর যারা আজকে যে ডাক্তাররা আন্দোলন করছে, এরা সবাই ডাক্তারদের দুটো ভাগ হয়ে গেছে, একটা তৃণমূলপন্থী, একটা বামপন্থী। অর্থাৎ একদল টাকা তুলেছে আর একদল টাকা তুলতে পারেনি। তাই এটা জনগণকে একটা
ভেক হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত দেখে। আমাদের মমতা ব্যানার্জিও দুটো দাঁত দেখিয়েছে ডাক্তারদেরকে, একটা দাঁত দেখিয়েছে। এখানে বিল পাস করছে আর ওখানে গিয়ে বলছে যারা ধর্ষণকারী ধর্ষকদেরকে, এখানে বলছে ফাঁসি চাই ফাঁসি চাই, আর ওখানে গিয়ে বলছে ধর্ষকদের ছাড়া চাই ছাড়া চাই। দুটো দাঁত। আর এই ডাক্তারদেরও এখন দুটো ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এদের প্রতি মানুষের আর আস্থা নেই। তবে এটুকু ঠিক, যে মায়েরা বুবুরা খালারা মাসিরা আপারা রাত জেগে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, তার রায় আমার হাইকোর্টেও চলে এসছে। অর্থাৎ হাইকোর্টেও এর বিচার হবে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র মনিটরিং করছে, বা লোয়ার কোর্ট সে বিচার করছে। আসল বিচার হবে আমার হাইকোর্ট, এবং সবকটা যারা এখন বেলে আছে তারা জেলের ঘানি টানবে, এটুকু আমি আশ্বস্ত করতে পারি একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে। শেষ প্রশ্ন করব একেবারে বামফ্রন্ট, এই জামিনের প্রসঙ্গে তারা পথে নেমেছে এবং আসরে নেমে বারবার বলছে সেটিং আছে, কার সঙ্গে? দিদি এবং মোদি। তাই সেটিং এর কারণেই জামিন হয়ে যাচ্ছে। আমি বলতে চাই এই ন্যাকামো বামপন্থী এই বামফ্রন্টকে মানুষ বারবার জিরো করে দিচ্ছে কেন? ভাই আপনি দেখুন, এই বামফ্রন্ট কংগ্রেসকে বলতো পাড়ায় পাড়ায়, কি বলতো? ডাইনি ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ডাইনি, রক্ত ঝরছে, ওলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এটা বলতো। একটা পাড়ায় পাকা বাড়ি দেখলে এ জোরদার জমিদার, এ গরিবের রক্ত চোষা পার্টি বলতো। হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য সিপিএমরা হাত কেটে নিয়েছিল, হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য জ্যান্ত কই মাছ মুখে ঢুকিয়ে দিয়েছিল, প্রমাণ আছে। এই সিপিএম যেই দিল্লিতে কংগ্রেস পড়ে গেল, এখানেও সিপিএম পড়ে গেল। কি এমন হলো যাকে চোর ডাইনি ইন্দিরা গান্ধী, যাকে বললো রাজীব গান্ধী চোর হ্যায়, ওলি গলি মে চোর হ্যায়, সেই কংগ্রেসের সাথে হাতে দুইতে ঝান্ডা বেঁধে একসাথে ভোটে লড়তে হলো। অর্থাৎ যাকে চোর বললো, যাকে ডাইনি বললো, যে দলকে চোর বললো, যে দলকে জোরদার জমিদার বললো, সেই দলের সাথে আবার। অতএব এদের কোনো আইডিওলজি আছে মানুষ বিশ্বাস করবে? আবার এরা মৌলবাদের বিরুদ্ধে, এরা বলে মৌলবাদের বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকী তো মৌলবাদ, তার সাথে আবার হাত মিলালো কেন? একবার ছেড়ে দিল, লোকসভা ভোটে ছেড়ে দিল, তালাক, ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, তালাক তালাক তালাক। নওশাদ সিদ্দিকী আবার উপনির্বাচনে এসেও মোর ডিভোর্সি বউ আবার ঘরে এসো, মানুষ বিশ্বাস করবে? আবার এই বামফ্রন্ট ইংরেজি তুলে দিল, বাংলা মাতৃভাষা দুগ্ধের সমান গদগদ খাবে, আর এবিসিডি পড়বে গিয়ে 5-এ। অর্থাৎ যে বয়সে 1, 2 থেকে 4 পর্যন্ত তুলে দিল বাংলা। আজকে এই বামফ্রন্টের জামানায় যারা পাস করেছে, বিএ পাস ছেলে, আপনি বলুন তো ইংরেজিতে দরখাস্ত লিখতে পারবে না, অর্থাৎ মেরুদণ্ডটা ভেঙে দিল। এই বামফ্রন্ট কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না, 8 বছর পিছিয়ে দিল, এখন কম্পিউটার দিচ্ছে। এরা আবার বলে ধর্ম আপিনের নেশা। রেজ্জাক মোল্লা সিপিএম, সে হজে গা, ওই যাওয়া যাবে না, যাওয়া যাবে না। সুভাষ বাবু, সুভাষ চক্রবর্তী মন্ত্রী, তারা মায়ের পুজো দিতে, এই তুমি কমরেড, দেওয়া যাবে না, ধর্ম আপিনের নেশা। দুর্গাপুজোর বাইরে প্যান্ডেল করে লেনিনের বই বিক্রি করবে, লেনিনের বই করবে। এই বামপন্থীদের কোনো চরিত্র আছে? এরা শুধুমাত্র শিমুল ফুল হয়ে গেছে, না থাকবে গন্ধ, না থাকবে স্বাদ, না থাকবে মানুষের ভোট। জিরো ইজ বিগ জিরো।